কথাটা হচ্ছে আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং আশেকা এই পথে নামলাম, এটা কিন্তু প্রথম নয়। সুদীর্ঘ দিন ধরে আমাদের লড়াই চলছে শিক্ষা নিয়ে, এখনো চলছে। যতদিন পর্যন্ত না এই সুফল পাবো ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল ভারতে আদিবাসীদের তথা সাঁওতালদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের দাবি। আমরা বিভিন্ন সময়ে যারা সরকারে থাকেন তাদের বিরুদ্ধে আমরা দাবি দেওয়া তুলে ধরি। এই দাবিটা যদি সরকার বিরোধী হয় তাহলে আমরা হাজারবার এই দাবিটা সরকারের বিরোধী ভাবে আমরা চালিয়ে। সাঁওতালি মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিল, সরকারের ভূমিকা এখানে শূন্য। আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে আমরা সরকারের কাছে বইয়ের দাবি করেছি, আমাদের ছেলেমেয়েরা বই পায়নি। আমরা সরকারের কাছে শিক্ষক দাবি করেছি, সরকার শিক্ষক দেয়নি। এমনকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত একটি মাত্র রুমে বসিয়ে তাদেরকে পড়ানো হতো। কি পড়ানো হতো? কথাও হতো। একজন প্যারা টিচার আছেন, তিনি সর্বরোগ বিশেষজ্ঞ। তিনি সাঁওতালি পড়ান, ইংরেজি পড়ান, অঙ্ক পড়ান, পদার্থবিজ্ঞান পড়ান, ইতিহাস পড়ান, ভূগোল পড়ান। কষ্টের জায়গাটা এটা। ভাবতে অবাক লাগে ভারতবর্ষে আর কোন শিক্ষা ব্যবস্থায় এত অবহেলা দেখা যায়নি। এই কথাটাই আমরা বারবার ধরে সরকারের কাছে বলতে চেয়েছি। বিনা শিক্ষকে সাঁওতালি মাধ্যমের ছেলেরা 80% নাম্বার পেতে পারে। এবছর তার নমুনা অমরদীপ টুডু 565 নাম্বার পেয়ে সে মাধ্যমিক পাস করেছে। সরকারের লজ্জা হওয়া উচিত। যিনি জঙ্গলমহলকে হাসাচ্ছেন বলে দাবি করেন, তার কাছে আমাদের দাবি, খুব বেশি লজ্জা পেয়ে গেছেন দিদিমণি, পিসিমণি? আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সম্বর্ধনা সভা করলেন। সাঁওতাল ছেলেটা যে সাঁওতাল মাধ্যমে প্রথম হলো, তার গায়ের সাঁওতালি গন্ধটা কি আপনার এতই খারাপ লাগলো যে আপনি তাকে আপনার সম্বর্ধনা সভায় আহ্বান করলেন না? আপনি কোন লজ্জায় দাবি করেন ভারতবর্ষের পশ্চিমবাংলায় আপনি ঝাড়গ্রামে নাকি উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন? আপনি কি খবর নিয়েছেন আপনার ক্যাডারগুলো আদিবাসীদের জন্য যে আবাস যোজনার টাকাগুলো আছে তার 60% খেয়ে ঢাক করে নিয়েছে নিজেদের পেটগুলো? আপনি কি খবর রাখেন আদিবাসী ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করে? একটি মেয়ে ধর্ষিতা হলো, আপনি তার মান-ইজ্জত 2 লাখ টাকা দিয়ে কিনতে চাইলেন। আপনার পরিবারে যদি এটা হতো আপনি 2 লাখ টাকায় মেনে নিতেন তো? আপনি মেনে নিতেন না। আদিবাসীদের দাবি কি ছিল? আমরা আমাদের মাতৃভাষায় পড়াশোনা করব। আমরা আপনার কাছে ভিক্ষা চাইতে যাইনি। ভারতবর্ষের আদিবাসী মানুষরা ভিক্ষা করতে জানে না। আপনি সমগ্র মেদিনীপুর ঘেটে দেখুন,
কত কত মানুষ ভিক্ষা করে বেড়ায়। আদিবাসী সাঁওতালরা না খেতে পেয়ে মরবে, কিন্তু ভিক্ষা করে না। আপনার 2 টাকা চাল কেউ পরোয়া করে না। কেন্দ্র সরকারের থেকে টাকা নিয়ে নিজের বাহাদুরি বাড়াতে চেয়ে আমাদের পকেট থেকে প্রতি কেজিতে 1 টাকা করে আপনি নিজের ভাইপোদের জন্য রাখেন। এটা আজকে আমরা জানি। এই অপদার্থ সরকার, তাদের জন্য আমরা কি কি করেছিলাম আপনাদের একটু জানা দরকার। আমরা দাবির পথে এসে যখন তারা সমাধান পাচ্ছিলেন না, সেই সমাধানের পথটা আমরা দিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, আদিবাসী শিক্ষিত ছেলে মেয়ে না থাকার কারণে সাঁওতালি মাধ্যমের কোন শিক্ষক দেওয়া যাচ্ছে না। আমি বলেছিলাম, আপনি আমাকে 5 দিন সময় দেন, আমি আপনাকে 500 ছেলে মেয়ের লিস্ট দেব। উনি 1 মাস পরে আমার সাথে দেখা করতে সুযোগ দিয়েছিলেন আমাকে। আমাদের ভারত জাগান মাঝি পারগানা মহল এবং আশেকা থেকে আমরা ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। শুধুমাত্র ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জেলা থেকে 2249 জন ছেলে মেয়ে, যাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন, তাছাড়াও মাস্টার ডিগ্রি, এমফিল, নেট, সেট কোয়ালিফাইড ছেলে মেয়েদের লিস্ট আমি শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম। অপদার্থ শিক্ষামন্ত্রী, আজকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি বলতে পারবেন আদিবাসীদের ছেলে মেয়ে না থাকার কারণে শিক্ষক দিতে পারেনি? আসলে সরকারের সদিচ্ছাই নেই। আপনাদের দ্বিতীয় কথাটা বলি, আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা প্রাইমারিতে প্যারা টিচার আছেন, তারা বলেছিলেন আমাদেরকে বাড়তি কিছু দিতে হবে না, আপনি প্রাইমারিতে আমাদেরকে যেটুকু পয়সা দেন আমরা তাতেই সন্তুষ্ট। আমাদেরকে আপনি আপার প্রাইমারিতে নিয়ে চলুন, আমাদের যোগ্যতা আছে, যে যোগ্যতাটা আপনারা এসএসসিতে নির্ধারণ করেছেন সেই সব যোগ্যতা আমাদের আছে, আপনারা নিয়ে চলুন আমাদের, আমরা সেখানে পড়াবো। এইখানে ডিপিও সাহেব, তার কাছে 37 জন প্রাইমারি স্কুলের টিচার, প্যারা টিচার যাদের মিনিমাম যোগ্যতা গ্রাজুয়েট, তাদের নাম আমি দিয়েছিলাম। ওই ডিপিও সাহেব ওই 37 জনকে একটা হিয়ারিং এ ডেকেছিলেন, whether are you willing or not, 32 জন বলেছিল আমরা করব স্যার, যেটুকু স্যালামি আপনি আমাদের দেন আমরা তাতেই পড়াবো। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যেতে বলবেন আমরা সেখানে গিয়ে পড়াবো। অপদার্থ শিক্ষা দপ্তর আজও পর্যন্ত সেটাকে কার্যকরী কিছু করেনি। এরপরেও বলবেন আদিবাসীরা শুধুমাত্র আন্দোলন করে, তারপরেও করেছি, সরকারকে সহযোগিতা করেছি। আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরের মাননীয় সহসভাধিপতি মাননীয় অজিত মাইতির সঙ্গে আমরা গিয়েছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। ওনারা আমাদের সাথে কথা বলে আশ্বাস দিয়েছিলেন যে আমরা সমস্ত কিছু করে দেব। আলটিমেট তো দেখো, হাকু হাকু রটে খেলাটা ওনারা ভুলতে পারেননি। সামনে পঞ্চায়েত ভোট ছিল, তাই ওনারা ভেবেছিলেন রবীন টুডুকে এইটুকু টপ দিলেই সব সাইজ হয়ে যাবে। রবীন টুডু আপনার রাজনৈতিক পথ চায় না, রবীন টুডু তার ব্যক্তিগত পকেট ভরাতে চায় না। রবীন টুডু প্রতিজ্ঞাবদ্ধ সমাজের জন্য কাজ করার জন্য। রবীন টুডু দুটো ইতিম নিয়ে চলে। একটি বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, যখন
যখন দেশভাগে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্না যখন আরামে ঘুমাচ্ছিলেন, বাবা সাহেবের ঘুম আসছিল না, তখন তার কেয়ারটেকার বলেছিলেন, साहब उन दोनों सो गए, कल सुबह आपका पार्लियामेंट है, रात 2 बजने वाले हैं, आप सो जाइए। जापिद में महात्मा गांधी जापिद जमकाना, अली जिन्ना जापिद जमकाना, नींद बात तरंग बजा कना, जापिद में गापा पार्लियामेंट रे कमी हो रहा मेनाकामा। বাবা সাহেব বলেছিলেন ওনাদের মহাত্মা গান্ধীর যারা লোক তারা সবাই জেগে আছে, মোহাম্মদ আলী জিন্নার যারা লোক তারা সব জেগে আছে, যার জন্য আমি যখন আদিস্থানের কথা বলেছিলাম তারা সারা ভারতবর্ষে তারা হরতাল ডেকেছিল, কিন্তু আমার লোকগুলো সব ঘুমিয়ে আছে, তাই আমাকে জেগে থাকতে হবে। কালকে পার্লামেন্টে গিয়ে আমি কোন ইস্যুটা আমাদের আদিবাসী জনজাতির জন্য তুলব। রবীন্দ্র সেই বিশ্বাসে বিশ্বাস করে যেখানে আদিবাসী মানুষের 90% মানুষ এখনো ঘুমিয়ে আছেন। আমার ভাই বোনেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত নয়, তাদের জন্য আমাকে কিছু করে যেতে হবে জীবদ্দশাতে। আর একটা স্বপ্ন আমার, সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব মাননীয় রাষ্ট্রপতি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে রাখো, স্বপ্ন সেটা যেটা তুমি জেগে দেখো। আমি 2015 সালে আমি জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমি আমার মাতৃভাষার মাধ্যমে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের যে যে জায়গায় সাঁওতাল আছেন তাদেরকে সাঁওতালির মাধ্যমে পড়াশোনা করিয়ে নিয়ে যাবই। হাজার প্রতিবন্ধকতা, অনেক কষ্ট, দৈহিক মানসিক অর্থনৈতিক কষ্ট সহ্য করেছি। আমার কমিউনিটির সমস্ত মা বাবা ভাই বোনেরা জানেন, এবং আমি সফল হয়েছি। সবার সাথে সাথে 2018 সালে আমার মাধ্যমিকে আমার মাতৃভাষা সাঁওতালিতে প্রথম ব্যাচ মাধ্যমিক উত্তীর্ণ হলো। আজকে পশ্চিমবঙ্গ সরকার যখন ভাবছে আপনারা 1000 বার পরাজিত হয়েছেন, পরাজিত হবেন, ওনারা বললেন যদি কোনো উইলিং টিচার থেকে থাকে তাহলে সেই উইলিং টিচার সাঁওতালি মিডিয়ামে পড়াবেন, আমরা তাদেরকে নিয়ে আসবো পশ্চিমবঙ্গের যে কোনো কর্নার থেকে। আমি নিজে একজন উইলিং টিচার, এবং সেই উইলিং টিচার আমি ফেব্রুয়ারির 2 তারিখে ADI অফিসে আমি আমার উইলিং লেটার জমা করে গেছি। এখান থেকে সেই চিঠি 5 তারিখে ফরওয়ার্ড হয়ে গেছে। 6 ফেব্রুয়ারি বিকাশ ভবনে সেটাকে গ্রহণ করা হয়েছে, তার সম্পূর্ণ নথি আমার কাছে আছে। তারপরে আজ পর্যন্ত আমি সহ যে সমস্ত উইলিং টিচার্সরা ছিলেন তাদের কাউকে সাঁওতালি মাধ্যমে আনা হয়নি। উপরন্তু কি ব্যবস্থা নেওয়া হলো? রবীন টুডুকে রাজনৈতিক প্রলোভন দিয়ে সামলানো গেল না, রবীন টুডুকে অর্থনৈতিক প্রলোভন দিয়ে সামলানো গেল না, রবীন টুডুকে শিক্ষা মাধ্যমে অন্য কোথাও ট্রান্সফার করে দাও। রবীন টুডুর জন্য তৈরি হলো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষার আইন। যেদিন আইন তৈরি হলো আমি সেদিন বলেছিলাম এই আইনটা শুধুমাত্র আদিবাসী ছেলেরা যারা কাজ করছে তাদের এগেইনস্টে। আজকে প্রমাণ হয়ে গেছে, রবীন টুডুর হাতে এসে পৌঁছেছে আপনার ট্রান্সফার ময়না ব্লক। তৃণমূলের সুপ্রিমো তথা চিফ মিনিস্টার আপনার
আপনাকে আমি বলছি, ময়নাতে কেন? আপনি যদি ময়নাগুড়িতেও রবীন্দ্রকে ট্রান্সফার করেন, সাঁওতাল সমাজকে আপনি রবীন্দ্রর মন থেকে ভুলাতে পারবেন না। আপনি পারবেন না। আপনাদের বাংলা কথাতেই আছে, জঙ্গল থেকে বাঘ তোলা যায়, বাঘের মন থেকে জঙ্গল তোলা যায় না। আপনারা আজকে আছেন, কাল হোক পরশু হোক 5 তারিখ গুটিয়ে আপনাকে যেতে হবে। এটাই রাজনীতির নিয়ম। আমরা মুঘল দেখেছি, ফ্রেঞ্চ দেখেছি, পর্তুগিজ দেখেছি, ইংরেজ দেখেছি, কংগ্রেস দেখেছি, সিপিএম দেখেছি, আপনাকে দেখছি দিদিমণি। আপনিও তৈরি থাকুন, গাছের ডালে ডালে বান্দরের দল ঘুরছে, আপনাকে ওরা ছেড়ে দেবে না। আর যে বান্দরের দলগুলো আপনারা নাচানাচি করছেন, আপনারাও সাবধানে থাকবেন। আপনাদেরও পরবর্তী প্রজন্ম এসে পিছনে লাথ মারবে। আমার মাঝি বাবা, পারগানা বাবারা সিন্ধু সভ্যতায় ছিলেন, যুগে যুগে ছিলেন, আজও আছেন, আগামী দিনেও থাকবেন। এই সামাজিক ব্যবস্থা, এটা রাজনীতি নয়। আজকে ভোট পেয়ে জিতে গেলাম, কালকে হেরে গেলাম, এটা সামাজিক ব্যবস্থা। যতদিন পর্যন্ত পৃথিবীতে একটি আদিবাসী রক্ত এক ফোঁটা থাকবে, ততদিন পর্যন্ত ভারতবর্ষ নয়, এই পৃথিবীতে মাঝি পারগানা ব্যবস্থা থাকবে। শুধু মেদিনীপুর নয়, বাংলাদেশ, নেপাল, অস্ট্রেলিয়াতে চোখ খুলে দেখুন, 3টি ঘর যদি আদিবাসী সাঁওতাল থেকে থাকে, তাদের মাঝি ব্যবস্থা আছে। আপনারা যেটা বলতে চাইছেন, মাঝি ব্যবস্থাকে প্যারালাল তৈরি করে মাঝি ব্যবস্থাকে ভেঙে দেবেন, আপনারা এখনো মায়ের পেট থেকে এখনো পৃথিবীর আলোটা দেখতে পাননি। আপনারা করেছেন, গোপীবল্লভপুরে গাঁওতা করেছিলেন, জন্মাবার আগেই শেষ। ধরমবাসী করেছিলেন, জন্মানোর আগেই শেষ। আপনারা টাকার বিনিময়ে বেলপাহাড়িতে করলেন দিশম মাঝি মাডোয়া। সাঁওতালিতে একটা কথা আছে, সেতা সেন্দ্রা কাতের বাবু, সেতা গক কাতে সেন্দ্রা তো বাঙ্গানোয়া। অর্থাৎ আমাদের প্রিয় বন্ধু কুকুরকে কাঁধে নিয়ে কখনো শিকার করা যায় না। আপনারা যাদেরকে কাঁধে করেছেন, তাদের অবস্থানটা পরিলক্ষণ করা আপনাদের উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সামাজিক ব্যবস্থাটাকে সম্মান করেন না আমি জানি, কিন্তু এই ব্যবস্থাটাকে আপনাকে মেনে নিতে হবে, সেটা আজ হোক আর কাল হোক। আমার মনের কথা নয়, ভারতবর্ষের সংবিধানের কথা। এই অধিকার আমি চাইবো না, আমার সংবিধান থেকে আপনি দিতে বাধ্য থাকবেন। এক সময় যখন আমরা প্রথম ভাষা নিয়ে আন্দোলন করেছিলাম, 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য, সেদিন আপনারা বলেছিলেন, বাবু ফুলদারিরও আমরা তো পাঞ্জ হওয়া, আম গাছে আমরা ফলে নাড়ি। ভারতবর্ষের সংবিধানে সাঁওতালি ভাষা কোনোদিনও সংযোজন হবে না। আমরা দেখিয়েছিলাম, মাঝি পারগানা বাবারা দেখিয়েছিলাম, আমরা দিল্লি যাইনি, দিল্লি ছুটে এসেছিল আমাদের কাছে। এবং 2003 সালে আমাদের সাঁওতালি ভাষা 8ম তফসিলের অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের দ্বিতীয় স্বপ্ন ছিল, আমরা সাঁওতালি ভাষাতে লেখাপড়া করব। অনেক চামচা বেলচা, দুঃখের হলো, লজ্জার হলো, তার মধ্যে 2-1 আদিবাসীও আছেন, নেতা মন্ত্রীও আছেন আদিবাসী তরফ থেকে। তারাও বলেছিলেন, বাবু এটা বাংলা, এখান থেকে সাঁওতালি পড়াশোনা সম্ভব নয়। আমি বলেছিলাম সম্ভব, যদি আমার সাঁওতালি রক্ত যদি খাঁটি হয়, আমার বাপ মা যদি প্রকৃত সাঁওতাল থেকে থাকেন, আমি আজকে যেটা ভাবছি এটা সম্ভব। পশ্চিম বাংলায় আমাদের সাঁওতালি ভাষায় শিক্ষা হবে, সেটা আমরা করে দেখিয়েছি। আজকে আমি বলছি,
ভারতীয় সংবিধানের ৫ম তফসিলে যা বর্ণিত আছে, স্বশাসন ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আসাম সমেত বিভিন্ন রাজ্যে এগুলো লাগু আছে। আপনাকে পশ্চিমবঙ্গে লাগু করতে হবেই হবেই হবেই। আর আপনি যাদেরকে নিয়ে সেখানে নেমেছেন, তারা চিরদিন আপনার পায়ের তলায় লুটোপুটি খাবে। সমাজের সামনে তারা কোনোদিনও দাঁড়াতে পারবে না। এই বিশ্বাসঘাতকদের প্রত্যেকটা আদিবাসী মানুষ চেনে, যারা আদিবাসী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা করেছে তাদেরকে চেনে। যারা এখানে আছেন, রেশনের কথাটা এর আগে আমাদের কল্যাণগড়ের বাবা ঝাড়গ্রাম বলে গেছেন। আমি আরেকটা সংযোজন করতে চাই, দিদিমণির আদিবাসী পীড়িত। কিরকম আদিবাসী পীড়িত দেখুন। আপনারা জানেন 2017 সালে হুল দিবসে ঝাড়খণ্ড রাজ্যের সিএনটি এসপিটি অ্যাক্ট, যেটা আদিবাসী মানুষের জমি কেড়ে নেওয়ার নীতি তৈরি হচ্ছিল, আমরা তার প্রতিবাদ করে রেল এবং জাতীয় সড়ক অবরোধ করেছিলাম। দুঃখজনক ঘটনাটা ঘটেছিল বালিচক থেকে ফেরার পথে। আমাদের 24 জন আহত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আমার 18 জন অ্যাডমিট হয়েছিল। দিদিমণি তাদের যাতে চিকিৎসা না হয় তার জন্য তার ছেলেদেরকে লাগিয়ে হসপিটালে হুমকি দিয়ে এসেছিলেন, এদের যেন চিকিৎসা না হয়। হয়নি। আমি ভিক্ষা করে করে আমার ভাই বোনদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আমি অপারেশন করেছিলাম। আজকে তৃণমূল কংগ্রেস আমাদের প্যারালাল সংগঠন তৈরি করতে গিয়ে বাড়িতে বাড়িতে বাস পাঠালো তার সভায় লোক করার জন্য। আপনারা খোঁজ করে দেখুন, আমার সভাতে লোক আসছে, আরো আসতে থাকবে। আমার সীমিত ক্ষমতায় সেই ক্ষমতা নেই আমার তাদের কাছে গাড়ি পাঠানোর। তারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে আসে। প্রসঙ্গটা এটা, দিদিমণি আপনি গাড়ি পাঠালেন পাড়ায়, সেই গাড়িতে চড়ে আপনার আদিবাসী লোকগুলোকে বেলপাড়ে নিয়ে যাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট করালেন, অ্যাক্সিডেন্টে মানুষগুলো আহত হলো। অ্যাক্সিডেন্টের দোষ আমি আপনাকে দিতে চাই না। রাস্তায় ঘাটে গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষগুলো হসপিটালে কিভাবে এসে পৌঁছেছিল আপনি দেখেছিলেন? আপনার কোন কর্মী এসে এখানে দেখেছিল লোকগুলো কি অবস্থায় ছিল? শুধুমাত্র ভারত জাগাত মাঝি পারগানা মহল ছিল আর পুলিশ ছিল। তাদের জবরদস্তি করে দুদিনের মাথায় ছেড়ে দেওয়া হলো। বাহাদুরি করে উনি ঘোষণা করলেন মৃতদের 2 লাখ টাকা, আর যারা আহত তাদের 5,000 টাকা। কারো হাড় ভেঙে নুয়ে গেছে, কারো পায়ের হাড় ভেঙে হাঁটতে পারে না, তাদের 5,000 টাকা তাদেরকে দিয়ে উনি নিজে স্বস্তি নিয়ে চলে গেলেন। অথচ এই ফুটবল গ্রাউন্ডে, এই মেদিনীপুর কলেজ মাঠে এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো। যারা আহত হয়েছেন তাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন 1 লাখ টাকা দেবেন। আদিবাসী এবং অআদিবাসীদের মধ্যে এই দ্বিচারিতা কেন? আদিবাসীদের 5,000 টাকায় সমস্ত ট্রিটমেন্ট, তাদের সংসার চলে যাবে না? আর অআদিবাসীদের আন্দোলনে, অআদিবাসীদের মিটিং মিছিলে, আপনার বিরোধী পক্ষের মিটিং এ আপনি তাকে 1 লাখ টাকা দিয়েছেন। এগুলো আদিবাসী মানুষরা কোনোদিন ভুলবে না। আজকে আপনি যেটা করতে চাইছেন, আপনার এই ভুয়ো আদিবাসী প্রেম আমরা দেখতে চাই না। আমরা রাজনীতি করি না, তবে আমরা ভোটার। আপনাকে ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আমি কোন সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি চিনি না। আমি একটাই চিনি, সেটা হচ্ছে আদিবাসী গ্রুপ এবং ভারতীয় গ্রুপ। ভারতবর্ষের মানুষ, তার ভেতরে আদিবাসী মানুষ। আমি এই দুটি জিনিসকে চিনি, আর কিছু চিনি না। এই আদিবাসী গ্রুপের মানুষরা
যারা ভারত থেকে মাঝি পারগানা মহলায় যারা আছেন, তারা সমাজের নীতিতে বিশ্বাস করেন। সামাজিক রীতিনীতি ছাড়া আমাদের একটা ছেলে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত তার কোনো কাজ হতে পারে না, হয় না। কোন রাজনৈতিক এমএলএ এসে আমার ছেলের ছেতিয়ে সুদগ্রহ করতে পারে না, আমার মেয়ের আমার ছেলের বিয়ে দিতে পারে না। আমার বাবা যখন মারা গেলেন, কোন রাজনৈতিক দল এসে আমার বাবাকে কিভাবে আমি ঘাটে নিয়ে যাবো তারা বলতে পারেন না। এটা বলতে পারেন আমার মাঝি বাবা, আমার পারগানা বাবারা। চিন্তা ভাবনা, রাজনৈতিক চিন্তা ভাবনা, সামাজিক চিন্তা ভাবনার ধারে কাছে আপনারা পৌঁছতে পারবেন না জীবনে। আর যে বিভাজনের নীতি আপনারা তৈরি করতে চাইছেন, সেটাও পারবেন না। এর সাথে সাথে আমি আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি ম্যাডাম, আমরা রাজনীতি করি না, বাট আলটিমেট উই আর অলসো ভোটার। আমাদের প্রত্যেকের ভোটার কার্ড আছে। আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিতে পারি আমরা কাকে ভোট দেব। আজ কিছু আদিবাসী মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, তারা নির্দল দাঁড়িয়ে আপনার সুখায় কাটা লেগে গেছে না? আপনার নারায়ণগড়ে কি হয়েছিল? আপনার ক্যান্ডিডেট নির্দলে দাঁড়ালো, আপনার প্রতীকের ক্যান্ডিডেটকে আপনি উইথড্র করেছিলেন, তখন তো আপনি বলেন না আমার নির্দল কাটো। আপনার বেল্লাতে কি হয়েছিল? কলবেলিতে কি হয়েছিল? আপনার নির্দলেরা কেন দাঁড়িয়েছিল? এগুলো আজকে আমরা শিখে গেছি ম্যাডাম। আমাদেরকে অন্ধত্বের জায়গায় রাজনীতির খেলাতে নিয়ে যাবেন না। আমরা রাজনীতিকে ঘৃণা করি। আজকে উনি করছেন আদিবাসী উন্নয়ন দপ্তর, কঠিন ভালো দিদি আমাদের। আদিবাসী উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান কে হবে? এত ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর থেকেও আদিবাসীদেরকে উনি খুঁজে পাননি। উনি পেয়েছেন একজন চরিত্রহীন মানুষকে, যার বিরুদ্ধে 1 বছর আগে তৃণমূল কংগ্রেস রাস্তায় রাস্তায় মিছিল, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। আর প্রত্যেকে গিয়ে আমাদের গ্রামে গ্রামে গল্প বলবেন, ওই চরিত্রহীন মানুষটার লোভ হচ্ছে মেয়েদের দিকে, অতএব তাকে থেকে সাবধান, আমাদের এলাকায় যেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না ঢোকে। ওকে ঢুকলে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। চরিত্রহীন মানুষের কোন স্থান নেই আমাদের সমাজে। এই সমস্ত দিদির কেরামতি চলছে। আজকে শিক্ষা ক্ষেত্রে আমরা যেটা অবদান রাখতে চাইছি, উনি সেটা বারবার ধরে ভেঙে দিতে চাইছেন। জানি না কি স্বার্থ আছে ওনার। আজকে 2 দিন চলছে, এটা 2 দিন নয়, অনেক দিন চলবে। আমরা বলেছি অনির্দিষ্টকালের জন্য। আমরা দেখব আপনি এই মাঠের সভাটা 28 তারিখ কি করে করেন। আমরা দেখব আপনি আদিবাসী সভাটা কাদেরকে নিয়ে করেন। ঝাড়গ্রামের আদিবাসী সভাটা আপনার হবে তৃণমূল সভা। আদিবাসী দিবস ঝাড়গ্রামে আপনি কোনো আদিবাসীকে পাবেন না। রবীন টুডু চ্যালেঞ্জ করলো আপনাকে। রাজনৈতিক ছত্রছায়া দেখেছেন আপনি রবীন টুডুর মধ্যে, ভালো কথা। আমাদের যে সমস্ত দাবি যতক্ষণ না পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এবং প্রত্যেক দিন এই ডিআই অফিস ঘেরাওয়ের সাথে সাথে আমাদের কর্মসূচি সংযোজিত হবে। আগামীকাল সকালে প্রত্যেক এলাকা থাকবেন, ফোনে প্রত্যেকটা মুলুক পারগানা বাবার কাছে খবর যাবে আজকে সকালের পরিকল্পনা আমাদের কি। আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপডেট থাকবো। প্রত্যেক দিন আমরা আজকে পর্যন্ত অপেক্ষা করে আছি ডিআই অফিসে, আগামীকাল থেকে এটা আমরা প্রসারণ ঘটাবো। সে কি প্রসারণ ঘটাবো সেটা আজকে বলছি না, সময়ে সময়ে এই কথাগুলো আমরা জানতে পারবো। আবার আমি বলছি, যে সমস্ত রাজনীতিবিদ আমাদেরকে নিয়ে বিভাজন নীতি শুরু করেছেন, বন্ধ করুন এই খেলা, আগুন নিয়ে